পুরা পৃথিবী কিন্তু আস্তে আস্তে গরম হইতেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিজের চোখের সামনে আমরা দেখতেছি। এই কার্বন নির্গমন মোকাবেলায় পুরা পৃথিবী যেখানে জোর দিতেছে, সেখানে বাংলাদেশ একটা প্রচন্ড ভুল কাজ করতেছে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ক্ষতিকর আর অনেক খরচ হয় এইরকম জীবাশ্ম জ্বালানিতেই বাংলাদেশ এখনো নির্ভরশীল, যেইটার কারণে এখনকার দিনে এই যে গরমকালে আমরা প্রচন্ড তাপমাত্রা অনুভব করি, সেটা সামনের দিনগুলোতে আরো বাড়তে পারে বলে মনে করেন জলবায়ু বিশেষজ্ঞরা। দেখেন, জীবাশ্ম জ্বালানিটা ব্যবহার করলে একদিকে তো আপনার জলবায়ুতে তাপমাত্রাটা বাড়তেছেই, কিন্তু এইটাই একমাত্র সমস্যা না। এইটার কারণে সামনের এই গরমে লোডশেডিংও অনেক পরিমাণে বাড়তে পারে বলে জ্বালানি সংশ্লিষ্টরা মনে করতেছেন। যদি এইটাই হয়, আপনার তাপমাত্রা বাড়তেছে, লোডশেডিং বাড়তেছে, মানুষের জন্য এটা একটা দ্বিগুণ বোঝা। লোডশেডিং আর তাপমাত্রা মিলায় এই পুরা মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে, এই পুরা ব্যাপারটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে একটু বুঝতে হবে বাংলাদেশে যে বিদ্যুৎটা উৎপন্ন হয়, এটা আসলে কোত্থেকে উৎপন্ন হয়, কি দিয়া বানায়। জিনিসটার নাম হইতেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এই জ্বালানিটাই বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের অন্যতম একটা চালিকা শক্তি। আর এইটা কিন্তু একটা ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি, যেটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এখন একটা ঘটনা ঘটছে, 2020-এ প্যান্ডেমিক তো অ্যাটাক করছেই, ওইটার পরে ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে এই এলএনজির প্রাইসটা বাইরে গেছে। এখন খেয়াল রাখবেন, যেই সব জিনিস বাংলাদেশকে বাইরে থেকে আমদানি করতে হয়, এরকম কোন কোন জিনিস আছে, সয়াবিন তেল আছে, এই এলএনজি আছে। তো আন্তর্জাতিক বাজারে এই সব পণ্যের দাম যদি বাইরে যায়, তাইলে আমদানি করতে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ টাকা বিদেশের মধ্যে চলে যায় এবং আমাদের দেশের জন্য ব্যাপারটা খারাপ। তার উপরে দেখেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা লাগছে, এর মধ্যে ইউএসএ আবার নিজস্ব ব্যাংকের ভিতরে ডিসিশন নিছে তাদের ইন্টারেস্ট রেটটা তারা বাড়াই দিবে, যেই কারণে ডলার ক্রাইসিস বা ডলার সংকটের তৈরি হয়েছে। যেই ক্রাইসিসের মুখোমুখি বাংলাদেশ নিজেও হয়েছে। তিনটা জিনিস একসাথে অ্যাটাক করলো, প্যান্ডেমিক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলার ক্রাইসিস। এই তিনটা আবার একজন আরেকজনের সাথে অনেকভাবে সম্পর্কিত। এখন বাংলাদেশকে তো নিজের দেশের বিদ্যুৎ উৎপাদন করার জন্য বাইরে থেকে এলএনজিটা আমদানি করাই লাগবে, যত টাকাই যাক আমার। আর এইটা মিটাইতে যায় বাংলাদেশ একটা বড় ধরনের আর্থিক বোঝার সম্মুখীন হয়। জিনিসটা একটু অঙ্ক দিয়ে আপনাদেরকে বুঝাই। দেশের মধ্যে যারা গরিব মানুষ আছে, ওরা যাতে খাদ্য কম মূল্যে কিনতে পারে, সরকার খাদ্যের উপর একটা ভর্তুকি দেয়। সরকার টাকা দিয়া বলে যে, নাও বাবা, তোমাকে আমি টাকা দিয়ে দিলাম, তুমি এই গরিব মানুষগুলোর একটু কম দামে খাবার বিক্রি করো। এলএনজি কিনতে যায় সরকার এই ভর্তুকিটা 62,50,000 পরিবারকে দিতে পারে নাই, কারণ এই ভর্তুকির 750 কোটি টাকা এলএনজি কিনতে ব্যয় হয়েছিল। খেয়াল করেন, এই এলএনজি কেনার এক্সট্রা টাকাটা দিয়া কতজন মানুষ খাবার কিনতে পারতো, যেটা লাস্ট পর্যন্ত হয় না। এইভাবে করে চলতে চলতে একটা সময় যখন এই এলএনজির দামটা হাতের নাগালের বাইরে চলে যায়, তখনই কিন্তু আগের মতন আবার লোডশেডিং শুরু হয়, যেগুলা অনেক 90s কিডসরে তাদের ছোটবেলার স্মৃতি মনে করাই দিছে। লোডশেডিং নিয়ে কিন্তু গানও আছে, বাই দ্য ওয়ে, আপনারা শুনছেন কিনা জানি না। এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর। লোডশেডিং এইবারও বাড়তেছে কিনা এই আলোচনাটায় ঢোকার আগে আপনাদেরকে কিন্তু এইটা বুঝতে হবে, এমনি কি আপনাদের একটু মনে হয় না আগের তুলনায় আপনারা গরমের দিনে একটু বেশি গরম অনুভব করেন? তাপমাত্রাটা কি একটু বেশিই মনে হয় না আপনাদের কাছে? এইটার মূল কারণ হইতেছে, যতই সময় গড়াইছে জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা না কইমা উল্টা আমাদের জলবায়ুতে এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা বাড়ায়, কার্বন বা গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা বাড়ছে। স্যার, প্রধান কারণ এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের ফলে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি এবং অন্যান্য ভাবে আমরা প্রচুর অ্যাটমসফিয়ারে প্রচুর গ্রিন হাউস গ্যাস আমরা নির্গমন করেছি, যার ফলে কিন্তু তাপমাত্রা ট্র্যাপ করে এখন এই গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীব্যাপী উষ্ণ হচ্ছে। এই অবস্থার যদি পরিবর্তন না হয়, বাংলাদেশের তাপমাত্রা জনিত সমস্যাটা আরো সামনে বাড়তে পারে। আর প্রত্যেক বছরই আগের বছরের তুলনায় আমরা একটু একটু করে বেশি গরম অনুভব করব, যেটা আই গেস আপনি আমি কেউই করতে চাই না আসলে। এর মধ্যে আপনারা কিন্তু জানেন, 2 মাসের মধ্যে তৃতীয় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এইটার ইফেক্ট কিন্তু আপনাকে শুধুমাত্র বেশি টাকা দিতে হইতেছে বিদ্যুতের জন্য এমনটা না। ধরেন, আলু কোল্ড স্টোরেজের মধ্যে রাখে, সেই কোল্ড স্টোরেজের মালিককে কিন্তু এই বিদ্যুৎ অতিরিক্ত দামটা পরিশোধ করতে হইতেছে, আর সেই টাকাটা সে আলুর থেকেই উঠাবে। তাইলে কি হইল, ওই কোল্ড স্টোরেজ থেকে যে আলুগুলা বাইর হবে সেগুলোর দাম বাইরে গেল। তার মানে বিদ্যুতের দাম বাড়লে আপনার পণ্যের দামও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, কিছু মনে করেন না। সোজা কথায়, বিদ্যুতের দাম বাড়লে
এইটা পুরা দেশের দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি ঘটাইতে পারে। তার সাথে রমজান মাসও কিন্তু চলে আসছে। সাধারণ মানুষের দুইটা সবচেয়ে বড় সমস্যা, নাম্বার 1, গরমের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে আমি ইলেকট্রিসিটি পাবো কিনা, লোডশেডিংটা আর না হওয়ার সম্ভাবনা কতটুকু, এইটা নিয়ে সবাই টেনশনে। সেকেন্ডলি, এই যে দাম বাড়তেছে বিদ্যুতের, এটার কারণে তার পুরা মাসের খরচটা যে বাড়তেছে, এই খরচটা সে এখন মিটাবে কোত্থেকে? কারণ আশা করি কারোরই বেতনটা অ্যাটলিস্ট বাড়বে না, যদিও দ্রব্যমূল্যটা বাড়ে। তবে বর্তমান পরিস্থিতিতে এলএনজির দামটা কমছে, আর এই কারণে আমদানি আবারও শুরু হয়েছে। আর এইটা দিয়ে সামনের গরমে বিদ্যুতের সংকট আর হবে না বলে অনেকে আশা করতেছে। তবে জ্বালানি বিশেষজ্ঞদের মতে এইটা আশা করাটা সম্ভবত ভুল, কারণ ডলার ক্রাইসিস এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় বর্তমানে বাংলাদেশে যথেষ্ট পরিমাণে এলএনজি আমদানির মতন আর্থিক অবস্থাটা নাই। এর সাথে জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ প্রকল্পগুলাকে প্রদেয় বিশাল যে ঋণের বোঝাটা আছে, এইটার ফলে জ্বালানি নিরাপত্তা আর অর্থনীতি দুইটাই হুমকিতে বলে মনে করতেছেন উন্নয়ন বিশেষজ্ঞরা। তাইলে এখন প্রশ্ন করতে পারেন, এই বিদ্যুৎ আর জ্বালানি খাতের মধ্যে যে সমস্যাগুলো আছে, এটা সমাধানটা কি? একটা সাস্টেইনেবল ওয়েতে সমাধান আমারে বইলা দিতে চান কি? অধিকাংশ এক্সপার্টরা এইটা মনে করেন, বাংলাদেশে বিদ্যুৎ আর জ্বালানি খাতটা যাতে আর আমদানি নির্ভর না হয়, এইটার জন্য আমাদের দেশীয় যে বিদ্যুতের কাঠামোটা আছে এইটাকে ঠিকঠাক মতন দাঁড় করানো, আর নবায়নযোগ্য শক্তি যেগুলো আছে এইগুলাকে বেশি ব্যবহার করা আমাদের জন্য খুবই দরকার। বিশেষজ্ঞরা বলতেছেন, জ্বালানির খাতে বাংলাদেশ যদি স্বনির্ভর হইতে চায়, তাহলে অবশ্যই নবায়নযোগ্য শক্তিতে দেশি বিদেশি দুইটা বিনিয়োগই আপনার বাড়াইতে হবে। নীতিগতভাবেও এই খাতকে উৎসাহিত করতে হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল ব্যুরো অফ এশিয়ান রিসার্চ এনবিআর এর গবেষণায় যেটা দেখা গেছে, নবায়নযোগ্য শক্তি উৎপাদন ও ব্যবহার করা গেলে বছরে $1 বিলিয়ন বেশি সাশ্রয় করতে পারে বাংলাদেশ। আর এখন যেহেতু অনেক বেশি নবায়নযোগ্য ব্যবহার হইতেছে পুরা ওয়ার্ল্ডের মধ্যেই, প্রযুক্তির কল্যাণে এই নবায়নযোগ্য শক্তিতে এখন আগের চেয়ে খরচও অনেক কমছে, আর জিনিসটা অনেক অ্যাফোর্ডেবল হয়েছে। তাই টেকসই উন্নয়ন নিয়ে যারা কাজ করতেছেন, তারা বাংলাদেশের সামনের দিনগুলোতে বিদ্যুৎ আর জ্বালানির দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আনরিলায়েবল এই জীবাশ্ম জ্বালানিটা না, বরঞ্চ টেকসই নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানোর জন্য জোর পরামর্শ দিতেছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, বাংলাদেশে এই নবায়নযোগ্য শক্তি নিয়ে কি কি কাজ হইতেছে? 2022 সালের 31 মার্চে কিন্তু বাংলাদেশ বেশ বড় একটা পদক্ষেপ নিছে। 60 মেগাওয়াটের একটা বায়ু বিদ্যুৎ প্রকল্প কক্সবাজারে উদ্বোধন করার মাধ্যমে, যেই প্রকল্পটা বায়ু বিদ্যুতের ক্ষেত্রে বাংলাদেশের প্রথম কোনো বড় একটা পদক্ষেপ। এইটা ছাড়াও বাগেরহাট আর চুয়াডাঙ্গাতেও 50 মেগাওয়াটের দুইটা প্রকল্পের কাজ চলমান, আর সিরাজগঞ্জেও 2 মেগাওয়াটের একটা প্ল্যান্টের কাজ চলতেছে। বিজনেস স্ট্যান্ডার্ডের এই রিপোর্টটা দেখলে আপনারা বুঝা যাবেন সামনের দিনগুলোতে আর কোন কোন জায়গায় বাংলাদেশে এরকম উইন্ড পাওয়ার বেসড পাওয়ার প্ল্যান্ট তৈরি করার প্ল্যান চলতেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। কাট।